সোমালিয়ায় তীব্র খরায় সৃষ্ট দুর্ভিক্ষে 2 দিনে 100-রও বেশি মানুষের মৃত্যু। মারাত্মক ঝুঁকিতে প্রায় 55 লাখ মানুষ। ট্রাম্পের ব্যক্তিগত ফোনে আড়ি পাতার অভিযোগ অস্বীকার ওবামার। ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকান ও ডেমোক্রেট সমর্থকদের মধ্যে সংঘর্ষ। শান্তি আলোচনার জন্য বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিরীয় সরকারের। হামায় রুশ বিমান হামলায় নিহত 11। এবং ভারতের কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ, 1 পুলিশ ও 2 অস্ত্রধারী নিহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। সোমালিয়ায় তীব্র খরার কারণে সৃষ্ট দুর্ভিক্ষে গত 2 দিনে 100-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান আলী খাইরে। শনিবার সোমালিয়ার জাতীয় খরা প্রতিরোধ কমিটির সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। বিদ্যমান পরিস্থিতিতে সোমালিয়ার অর্ধেক মানুষ দুর্ভিক্ষের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এদিকে সোমালিয়ার নিকটবর্তী দেশ কেনিয়াতেও মারাত্মক খরার কারণে কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তার ঝুঁকিতে থাকা সোমালিয়ার জন্য এখন সবচেয়ে বড় ঝুঁকি দুর্ভিক্ষ আর ডায়রিয়া। তীব্র খরা আর ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সোমালিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিগত 2 দিনে 110 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অধিকাংশ শিশু এবং বৃদ্ধ। তীব্র খরার কারণে 28 ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। দুর্ভিক্ষের কারণে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ায় 55 লাখ মানুষ ঝুঁকির সম্মুখীন। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, কলেরা সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন প্রায় শতাধিক মানুষ। সেখানেও পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসার সেবার সংকট। স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে খাদ্য সহায়তা পাবার আশায় রাজধানীর মোগাদিশুতে আশ্রয় নিয়েছে অনেক মানুষ। গৃহহীন 7,000-এর অধিক মানুষকে খাবারের জন্য একটি ফিডিং সেন্টারে এভাবেই জড়ো হতে দেখা যায়। বিদ্যমান পরিস্থিতিতে শিশুদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ইউএসআইডি এর দুর্ভিক্ষ প্রতিরোধ সংস্থা। সংস্থাটির মতে সোমালিয়ায় অপুষ্টিতে ভুগছে প্রায় 3,63,000 শিশু, যাদের মধ্যে মারাত্মক অবস্থায় রয়েছে 71,000। এই শিশুদের জরুরি চিকিৎসা ও পুষ্টির যোগান দেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। এদিকে দুর্ভিক্ষের কারণে বিদ্যালয়গুলোতে উপস্থিত হতে পারছে না শিক্ষার্থীরা। ঘরের কাজ ও খাবারের সন্ধানে পরিবারের সাথে কাজ করছেন তারা। আমি আবার বিদ্যালয়ে যেতে চাই, কিন্তু দুর্ভিক্ষের কারণে যেতে পারছি না। আমি পরিবারের বড় মেয়ে, তাই এখন পরিবারের সব কাজে আমাকেই সহায়তা করতে হয়। বিশুদ্ধ পানি আনতে আমাকে অনেক দূরে যেতে হয়। এই খরা যদি চলতেই থাকে তবে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হবে, কারণ বড়দের পাশাপাশি তাদেরকেও কাজ করতে হবে। খরা কবলিতদের সহায়তায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী খাইরে। ফেব্রুয়ারিতে দুর্ভিক্ষ মোকাবিলায় 4টি দেশের জন্য $4.4 মিলিয়ন মানবিক সহায়তা চেয়েছিল জাতিসংঘ মহাসচিব, যার মধ্যে সোমালিয়ার নামও আছে। 2011 সালে সোমালিয়ার দুর্ভিক্ষে 2,60,000 মানুষের মৃত্যু হয়। এদিকে সোমালিয়ার নিকটবর্তী দেশ কেনিয়াতেও ভয়াবহ খরা দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর ফলে কয়েক লাখ মানুষ মারাত্মক দুর্ভিক্ষ ঝুঁকিতে রয়েছে। খরার কবলে পড়ে মারা গেছে হাজারো গবাদি পশু। আমি মনে করতে পারছি না কবে বৃষ্টি দেখেছি। আমরা খুবই ভয়ের মধ্যে আছি। দিন দিন খাবার সংকট বেড়েই চলেছে। দুর্ভিক্ষের কারণে এ পর্যন্ত অনেক গবাদি পশু মারা গেছে। এর আগে ফেব্রুয়ারি মাসের খরাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে কেনিয়া সরকার। আফরিন জেরিন, সময় সংবাদ। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময় তার ব্যক্তিগত ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই অভিযোগ অস্বীকার করে ওবামার মুখপাত্র বলেছেন, ট্রাম্পের এ দাবি ডাহা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। ফোনে আড়ি পাতার অভিযোগ অত্যন্ত গুরুতর উল্লেখ করে ট্রাম্পকে এর সপক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন এক রিপাবলিকান সিনেটর। এসবের মধ্যেই শনিবার ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া বিভিন্ন পদক্ষেপের সমর্থনে শনিবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে সমাবেশ করে ট্রাম্পের সমর্থকরা। মার্কিনদের সুরক্ষায় ট্রাম্পের নেয়া বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন তারা। এক পর্যায়ে ট্রাম্প নিজে র্যালিতে উপস্থিত হয়ে সমর্থকদের শুভেচ্ছা জানান। শুধু ওয়াশিংটন ডিসি নয়, একই সময় ওহাইও, মিনেসোটা সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে র্যালি বের করে ট্রাম্প ভক্তরা। প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমাদের নিরাপদে রেখেছেন, আমরা আপনার পাশে আছি। এই সুন্দর র্যালিতে আসার একমাত্র কারণ আমরা আবার যুক্তরাষ্ট্রকে শীর্ষে দেখতে চাই, আর সেটা বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আমার মনে হয় না ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে। গেল বছরগুলোয় মার্কিনদের কাজের অনেক সুযোগ হারিয়ে গেছে। ট্রাম্প আমাদের মাঝে সেই সুযোগ ফিরিয়ে দিতে কাজ করছেন। তবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলিতে ট্রাম্প সমর্থকদের সঙ্গে ট্রাম্প বিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় অনেকে। পরে সেখান থেকে বেশ কয়েকজন ট্রাম্প বিরোধীকে আটক করে পুলিশ। এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তার ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প দাবি করেন নির্বাচনের 1 মাস আগে তার ফোনে আড়ি পেতেছিলেন ওবামা। এমন ঘটনাকে প্রেসিডেন্ট নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেন তিনি। তবে এ দাবির সমর্থনে কোনো প্রমাণ উপস্থিত করেননি ট্রাম্প। ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছেন বারাক ওবামা। এক বিবৃতিতে তার মুখপাত্র কেভিন লুইস বলেন, ওবামা নিজে কিংবা হোয়াইট হাউসের অন্য কোনো কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর নজরদারির নির্দেশ দেননি। ফোনে আড়ি পাতার অভিযোগকে অত্যন্ত গুরুতর আখ্যায়িত করে ট্রাম্পকে এ বিষয়ে তথ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর বেন সাসে। তিনি বলেন, ট্রাম্প যে অভিযোগ করেছেন তা অত্যন্ত মারাত্মক। ওবামা কিভাবে ফোনে আড়ি পাতলেন সে বিষয়ে অবশ্যই ট্রাম্পের ব্যাখ্যা দেওয়া উচিত। এদিকে ট্রাম্প প্রশাসন সন্তানসহ অবৈধভাবে সীমান্ত পার হয়ে আসা নারীদের কাছ থেকে তাদের শিশুদের আলাদা করে নিয়ে ভিন্ন কারাগারে রাখার মতো কঠোর নীতি গ্রহণ করতে যাচ্ছে বলে খবর দিয়েছে গণমাধ্যম। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাবনা কর্তৃপক্ষের সক্রিয় বিবেচনাধীন। কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের আটক অভিযান জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। CNN এর প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের ভ্রমণ নিষেধাজ্ঞায় সোমবার নতুন একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক উন্নয়ন খাতে বিদেশি সাহায্য 1/3 কমিয়ে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। শনিবার হোয়াইট হাউসের বাজেট বিষয়ক পরিচালক মিক ম্যালভানি এ খবর জানান। ফক্স নিউজে বলা হয়, বিদেশি সাহায্য কমিয়ে সামরিক খাতে ব্যয় সম্প্রসারণ করা হবে। সাউথ ক্যারোলিনার সাবেক প্রতিনিধি ম্যালভানি বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, বিদেশে কম অর্থ খরচ করা মানে এই অর্থ দেশে ব্যয় করা হবে। এরই মধ্যে ট্রাম্পের বৈদেশিক সাহায্য সংকোচন নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিপাবলিকান কয়েকজন কংগ্রেস প্রতিনিধি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় মার্কিন নাগরিকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ বাতিলের পক্ষে ভোট দিয়েছে ইইউ পার্লামেন্ট। যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট জানায়, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, পোল্যান্ড ও রোমানিয়া এই 5 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত ভ্রমণের সম্মতি না দেয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হলো। ইইউ এর অন্য 23টি দেশের নাগরিকদের মতো ওই 5টি দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ মঞ্জুর করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছিল ইউরোপীয় পার্লামেন্ট। বর্তমানে জোটের দেশগুলোতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে মার্কিন নাগরিকরা। বৃহস্পতিবার পার্লামেন্টের এক বৈঠকে ভিসা আরোপ সংক্রান্ত এক প্রস্তাব অনুমোদন করে পার্লামেন্ট সদস্যরা। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ইরাকের মসুলে আইএসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের। শহরটিতে মার্কিন জোটের বিমান হামলায় 14 বেসামরিক নাগরিক নিহত। শান্তি আলোচনার জন্য সিরীয় সরকার একটি ঐক্যবদ্ধ বিরোধী পক্ষ চায় বলে জানিয়েছেন সরকারি প্রতিনিধি দলের প্রধান বাশার আল জাফরি। কোনো বিদেশি শক্তির এজেন্ডা কিংবা তাদের মদতপুষ্ট বিরোধী দল পরবর্তী আলোচনায় জটিলতা বাড়াতে পারে বলে শনিবার মন্তব্য করেন তিনি। এদিকে পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশে আইএস নিয়ন্ত্রিত একটি গ্রামে রুশ বাহিনীর বিমান হামলায় অন্তত 11 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের তুরস্ক সীমান্তে একটি সিরীয় সামরিক বিমান বিধ্বস্ত হয়। পরে সিরিয়ার ভূখণ্ডেই বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। MiG-23 মডেলের বিমানটি বিধ্বস্তের আগেই পাইলট বের হতে পেরেছিলেন এবং তুরস্কের অভ্যন্তরে কোথাও নেমে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। বিমানটি বিধ্বস্তের কারণ এখনো পরিষ্কার নয়। তবে ইদলিবের সীমান্ত এলাকায় সক্রিয় জঙ্গি গোষ্ঠী আহরার আল শাম এক টুইট বার্তায় এটি ভূপাতিত করার দাবি করেছে।
ইদলিব প্রদেশের কয়েকটি বিদ্রোহী অবস্থানে এদিন হামলা চালিয়েছে সরকারি বাহিনী। দানা শহরে চালানো হামলায় 4 বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানিয়েছে উদ্ধারকারীরা। একই সঙ্গে পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশে আইএস নিয়ন্ত্রিত একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় অন্তত 11 বেসামরিক নাগরিক নিহত হয়। পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস নিয়ন্ত্রিত ওকাইরাবাদ গ্রামের একটি ব্যস্ত বাজারে এই হামলা চালানো হয়। এদিন হামার বিভিন্ন এলাকায় আইএস এর অবস্থানে সরকারি ও রুশ বাহিনী বিমান হামলা জোরদার করে। তবে আইএস জঙ্গিদের হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানা যায়নি। এদিকে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে জেনেভায় আলোচনা শেষ হওয়ার পরদিন শনিবার সরকারি প্রতিনিধি দলের প্রধান বাশার জাফরি জানান, পরবর্তী আলোচনার জন্য এবারের বৈঠক থেকে সুনির্দিষ্ট কিছু বিষয় বেরিয়ে এসেছে বলে মনে করেন তিনি। তুরস্ক, সৌদি আরব, কাতার, জর্ডান কিংবা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তৈরি করা আলোচ্যসূচি দিয়ে সিরিয়ার শান্তি আলোচনা হতে পারে না বলেও মন্তব্য করেন জাফরি। পরের আলোচনার বিষয়বস্তু ছাড়া বিরোধীদের সঙ্গে এখনো কোনো বিষয়ে সমঝোতা হয়নি। চলতি মাসের শেষে সম্ভাব্য আলোচনা ফলপ্রসূ করতে আমরা একটি ঐক্যবদ্ধ বিরোধী পক্ষ চাই। তবে প্রথম শর্ত হলো আলোচনায় কোনো বিদেশি পক্ষের হস্তক্ষেপ নয়। এদিকে গত মাসে সিরীয় বাহিনীর সঙ্গে যৌথ অভিযানের কিছু অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরেছে রাশিয়া। এই সময়ে জঙ্গি গোষ্ঠী আইএস ও আল নুসরার অন্তত 52টি স্থাপনা ধ্বংস ও 1702 বর্গ কিলোমিটার এলাকা জঙ্গিমুক্ত করা হয়েছে বলে জানান রুশ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। শনিবার সিরীয় বাহিনী 15টি গ্রাম আইএস মুক্ত করে বলে জানায় গণমাধ্যম। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তায় শিশুদের বেশ কিছু স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি আলেপ্পোর আজাদ শহরের একটি স্কুল পরিদর্শন করে সেখানকার কিছু চিত্র তুলে এনেছেন আল জাজিরার প্রতিবেদক। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবন ও ক্লাসরুমে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। স্কুলটির 2 শতাধিক শিক্ষার্থীর প্রত্যেকেই যুদ্ধে বাবা কিংবা মাকে হারিয়েছে। আর্থিক দুরবস্থায় কিছুটা সাহায্য করতে শিক্ষার্থী ও পরিবারের জন্য স্কুল থেকে কিছু খাবার দেওয়া হয়। টানা কয়েক মাস স্কুলের বাইরে থাকলেও এখন ক্লাসরুমে তাদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে স্কুলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। প্রায় 4 মাস আগে মধ্যপন্থী বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি আইএস মুক্ত করার পর থেকেই আজাদ শহরটিতে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে। ইরাক ও সিরিয়ার জঙ্গি বিরোধী সামরিক অভিযানে 2014 সাল থেকে এ পর্যন্ত 220 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন জোট। তবে এ সংখ্যা অন্তত 2400 বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। আইএস ও অন্যান্য জঙ্গিদের বিভিন্ন অবস্থানে হামলার সময় ভুলবশত বেসামরিক এ প্রাণহানি ঘটে বলে মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়। সম্প্রতি এমন 9টি ঘটনায় 21 বেসামরিক নাগরিক নিহতের খবর তদন্তে বেরিয়ে এসেছে বলে শনিবার জানান জোটের মুখপাত্র। জানুয়ারি মাসে এমন 27টি ঘটনা ঘটে বলেও জানান তিনি। 2014 সালে ইরাক ও সিরিয়ায় শুরু করা জঙ্গি বিরোধী অভিযানে মার্কিন জোট অন্তত 6000 বিমান হামলা চালিয়েছে। ইরাকের মসুলে রাসায়নিক হামলার ঘটনায় আইএস এর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে জাতিসংঘ। এদিকে সম্প্রতি আইএস মুক্ত হওয়া ইরাকের পূর্ব মসুলে মার্কিন জোটের বিমান হামলায় অন্তত 14 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শহরটিতে দিন দিন সংঘাত বাড়তে থাকায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পালিয়ে যাচ্ছে শত শত ইরাকি। গোলার আঘাতে জীবন বাঁচাতে পালিয়ে বেড়ানো এই ইরাকিদের কষ্টের সঙ্গে যোগ হয়েছে ঠান্ডা ও বৃষ্টির মতো দুর্ভোগ। শনিবার পশ্চিম মসুলে আইএস ও সামরিক বাহিনীর তীব্র সংঘর্ষের কারণে বিরূপ আবহাওয়ার মধ্যেই আশপাশের বাসিন্দাদের অন্যত্র চলে যেতে দেখা যায়। নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে হতাশার কথা জানালেন এই উদ্বাস্তুরা। জঙ্গিরা আমাদেরকে পালাতেও দেয় না, তারা নির্বিচারে মানুষ হত্যা করছে, নারীদের ধরে নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে পালিয়ে আসলেও এখন কি খেয়ে বাঁচবো জানি না। সহিংসতার শিকার হয়ে কেউ কেউ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। সম্প্রতি রাসায়নিক হামলায় আক্রান্ত হয়ে নারী ও শিশু সহ অন্তত 12 জন আরবিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একই পরিবারের 4 শিশু উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিক পদার্থে আক্রান্ত হওয়ায় আতঙ্কে রয়েছেন তাদের মা। আমি ঘরের সামনে ছিলাম, আমার সন্তানেরা ছিল ভেতরে। হঠাৎ একটি রকেট আমাদের ঘরে আঘাত হানে। সঙ্গে সঙ্গে সবার শরীরে এক ধরনের তৈলাক্ত পদার্থ ছড়িয়ে পড়ে। কিছুই বুঝতে পারছিলাম না। একটু পরে দেখলাম শরীরের জায়গায় জায়গায় ফোসকা পড়ে যাচ্ছে। গত বুধবার মসুলে হামলায় প্রথমবারের মতো রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা শোনা যায়। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও পশ্চিম মসুলে আইএস নিয়ন্ত্রিত এলাকায় এই হামলা হওয়ায় তাদেরকেই সন্দেহ করা হচ্ছে। এ অবস্থায় জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে শনিবার পূর্ব মসুলের আল নবিশিয়াত অঞ্চলে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন জোট। এ ঘটনায় 3টি পরিবারের বেশ কয়েকজন হতাহত হয় বলে জানায় গণমাধ্যম। একই দিন জোটের আরেক দফা বিমান হামলায় আইএসের 7 জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয় বলে ইরাকি কর্তৃপক্ষের বরাতে জানায় প্রেস টিভি। নিহত জঙ্গিদের মধ্যে 4 জন সৌদি আরবের নাগরিক বলেও জানানো হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের বরাদ্দ বাড়ানোর ঘোষণার পর এবার চীনও সামরিক খাতে ব্যয় বাড়াতে যাচ্ছে। রোববার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সভার মধ্যেই এই পরিকল্পনা প্রকাশ করেন চীনা পার্লামেন্টের মুখপাত্র ফু ইং। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই আগামী অর্থ বছরে সামরিক খাতের বরাদ্দ 7% বাড়ানো হবে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এ সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে 10% ব্যয় বাড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই চীনের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো। দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশের পাল্টাপাল্টি এমন ঘোষণায় সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে চলতি অর্থ বছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে চীন। বেইজিংয়ে দেশটির সংসদ অধিবেশনের বার্ষিক সভায় একথা জানান চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি জানান, প্রবৃদ্ধির পূর্বাভাস 7% থেকে 6.5% নামিয়ে আনা হয়েছে। গেল 26 বছরের মধ্যে সবচেয়ে ধীর গতিতে এগোচ্ছে চীনা অর্থনীতি। প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা বাণিজ্য নীতির সমালোচনার পাশাপাশি বিশ্ববাজারে চীনা পণ্যের চাহিদা কমাকে চিহ্নিত করছেন দেশটির প্রধানমন্ত্রী। পাশাপাশি দূষণ রোধ করে শিল্প কারখানার কার্যক্রম পরিচালনাই এখন চীনা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। উত্তর কোরিয়াকে সন্ত্রাসী তালিকাভুক্ত করলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়, পিয়ংইয়ং এর বিরুদ্ধে ভিত্তিহীন কোনো অভিযোগ আনলে যুক্তরাষ্ট্রকে কি মূল্য দিতে হবে তা দেশটি ভালো করেই জানে। এর আগে 1998 সালে দক্ষিণ কোরীয় যাত্রীবাহী বিমানে বোমা হামলার দায়ে উত্তর কোরিয়াকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়। ওই তালিকা থেকে 2008 সালে মুক্তি পায় দেশটি। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যার সঙ্গে তাদের গুপ্তচর জড়িত থাকার বিষয়টি উঠে আসায় দেশটি নতুন করে সন্ত্রাসী তালিকাভুক্ত হওয়ার শঙ্কায় রয়েছে। কিম জং ন্যাম হত্যাকাণ্ডের জেরে এবার উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল মালয়েশিয়া। 2 দিনের মধ্যে রাষ্ট্রদূত ক্যাং চোলকে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এ ঘটনায় পিয়ংইয়ং এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই হত্যাকাণ্ড নিয়ে মালয়েশীয় তদন্তের সমালোচনা করায় কুয়ালালামপুরে পিয়ংইয়ং এর শীর্ষ কূটনীতিকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। এ ঘটনায় রাষ্ট্রদূত ক্যাং চোল ক্ষমা না চাওয়ায় নিন্দা জানায় মালয়েশিয়া। গত মাসে কুয়ালালামপুর বিমানবন্দরে বিষাক্ত ফসফরাস প্রয়োগে মৃত্যু হয় কিম জং ন্যামের। এ ঘটনায় দেশটির সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী না করলেও তারা এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে কুয়ালালামপুর। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। S-300 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান। আঞ্চলিক হুমকি মোকাবিলায় আরো শক্তি অর্জনের দাবি তেহরানের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পুলিশ নিহত হয়েছেন। শনিবার রাতব্যাপী চলা এই অভিযানে 2 সশস্ত্র সন্ত্রাসীও নিহত হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। তাদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা হয়নি। কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সদস্যদের পালওয়ামা জেলার ট্রাল এলাকায় জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। দুই পক্ষের গোলাগুলিতে সেনাবাহিনীর এক মেজর সহ 6 পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় অভিযান শুরু হয়ে রোববার ভোরে তা শেষ হয়। একই দিন জম্মু কাশ্মীরের সোপুরে এক বিস্ফোরণে অন্তত 3 জন আহত হয় বলে জানায় গণমাধ্যম। ভারতীয় সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের হাতে কনিষ্ঠদের লাঞ্ছনার শিকার হওয়ার ভিডিও প্রকাশ করা আলোচিত সেনা সদস্যদের রহস্যজনক মৃত্যু হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে রায় ম্যাথিউ নামের ওই সেনা সদস্য গত 25 ফেব্রুয়ারি মহারাষ্ট্রের দিউলালির আঞ্চলিক ক্যাম্প থেকে নিখোঁজ হন।
6 দিন পর একটি পরিত্যক্ত ব্যারাক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদস্যদের আনা অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। রায় ম্যাথিউ সেনা সদস্যদের প্রতি ভারতের আর্মি কমান্ডারদের নির্যাতনের চিত্র তুলে ধরে ইন্টারনেটে তা প্রকাশ করেছিলেন। এর আগে আরও সেনা সদস্য সিনিয়রদের বিরুদ্ধে কাপড় ধোয়ানো, জুতা পরিষ্কার করানো এবং তাদের কুকুর রাখতে বাধ্যবাধকতার অভিযোগ আনেন। ভারত ও পাকিস্তান দুই দেশ পারমাণবিক অস্ত্রধারী হলেও পারস্পরিক উত্তেজনার জেরে আরেকটি আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশন। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তার জন্য ভারত অন্যতম হুমকি। প্রতিবেশী দেশটি এখন সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতর ঢুকে হামলার নতুন কৌশল নিয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশন 15 মাসের গবেষণায় পাকিস্তান, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত চক্রের ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান যখন ভারতকে কৌশলগত জবাব দেয়, ভারত তখন একই সঙ্গে পাকিস্তান ও চীনের উদ্দেশ্যে কড়া বার্তা দেয়। পরিণামে ভারত ও যুক্তরাষ্ট্রকে প্রতিক্রিয়া জানায় চীন। আফগানিস্তানে বিমান হামলায় 4 শিশুসহ 8 বেসামরিক নাগরিক নিহত ও অন্তত 22 জন আহত হয়েছেন। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলে এই হামলার ঘটনায় আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের বরাতে সংবাদ মাধ্যম জানায়, ফারাহ প্রদেশে সেনাবাহিনীর অভিযান চলাকালে বেসামরিক নাগরিকদের একটি দলকে সরিয়ে নেওয়ার সময় তারা বোমা হামলার শিকার হন। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে নানগরহার প্রদেশে সামরিক বাহিনীর অভিযানে 23 জঙ্গি নিহত হয় বলে জানায় আফগান প্রতিরক্ষা দপ্তর। অন্যদিকে দেশটির উত্তরাঞ্চলীয় ফারিব আব প্রদেশে তালেবানের বোমা হামলায় প্রাদেশিক পুলিশ প্রধান নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের ইয়েমেনে আল কায়েদার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার দেশটিতে 20 দফা বিমান হামলার পর শুক্র ও শনিবারও আল কায়েদার অ্যারাবিয়ান পেনিনসুলা জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালানো হয়। ইয়েমেন ছাড়াও সিরিয়া এবং উত্তর আফ্রিকায় আইএস সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধেও অভিযান জোরদারে সেখানে মার্কিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে বলেও গণমাধ্যমের খবরে জানানো হয়। গত জানুয়ারির শেষের দিকে 2 বছরের মধ্যে প্রথমবারের মতো ইয়েমেনে স্থল অভিযান চালায় মার্কিন বাহিনী। প্রত্যক্ষদর্শীদের মতে আল বেইদা প্রদেশে চালানো ওই অভিযানে অন্তত 25 বেসামরিক নাগরিক নিহত হন বলে অভিযোগ করা হয়। রাশিয়ার কাছ থেকে কেনা S-300 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। শনিবার দেশটির গণমাধ্যম জানায়, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে সেটিকে সফলভাবে রুখে দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্য দিয়ে আঞ্চলিক হুমকি মোকাবেলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অবশ্য কোন অঞ্চলে এই পরীক্ষা চালানো হয় সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 2007 সালের চুক্তি অনুসারে গত বছর ইরানের কাছ থেকে S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তর করে রাশিয়া। ইউরোপে অভিবাসী পাচারকারী চক্রের 19 সদস্যকে গ্রেফতার করেছে গ্রিসের পুলিশ। ভূমধ্যসাগরে দেশটির ক্রিট দ্বীপে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে শনিবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আন্তর্জাতিক চক্রটি মিশর থেকে ক্রিট দ্বীপ হয়ে ইতালি ও গ্রিসে মানব পাচার করত বলে জানা গেছে। দ্বীপটির বিভিন্ন এলাকার বাসভবন, গুদামঘর ও পাহাড়ের গুহায় অভিযান চালিয়ে 113 অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়। এই অভিবাসীদের পাচারের জন্য অবস্থাভেদে 2 থেকে 4,000 ইউরো নেওয়া হতো বলে গ্রেফতারকৃত পাচারকারীদের সূত্রে জানা গেছে। ইউরোপের অন্যান্য দেশের সীমান্ত বন্ধ থাকায় বর্তমানে গ্রিসের বিভিন্ন অস্থায়ী শিবিরে 60,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী আটকে আছে। পরিবেশ বিষয়ক মামলাগুলো দেখভালের জন্য চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে একটি বিশেষায়িত আদালত চালু করা হয়েছে। সানজিয়ানগুয়ান এলাকার পরিবেশ সুরক্ষার কাজে আইনি সেবা প্রদানের লক্ষ্যে এটি চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, কিংহাই প্রদেশের হাইয়ার পিপলস কোর্ট ইউশু সিট পিপলস কোর্টের আওতায় সানজিয়ানগুয়ান পরিবেশ আদালত অনুমোদনের পর মঙ্গলবার এটি চালু করা হবে। কিংহাই প্রদেশের হাইয়ার পিপলস কোর্টের ভাইস প্রেসিডেন্ট মান জিফাং বলেন, এ প্রদেশের পরিবেশ বিষয়ক আদালতটি প্রথম এ ধরনের বিশেষায়িত বিচারিক সংস্থা। State media has broadcast pictures of a steel factory being demolished because it's one of the heavy polluting industries here. মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকালে এই ভূমিকম্প হয় বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হোমালিন শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাগাইং অঞ্চল ও মিয়ানমার ভারত সীমান্তের কাছে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ৭৫.৭ কিলোমিটার। স্থানীয় সময় সকাল ৮টা ৪১ আঘাত হানা এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের ৯ ডিগ্রি সেলসিয়াস নিচে। ধারণা করা হচ্ছে রোববারও হিমাঙ্কের ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা থাকবে। শৈত্যপ্রবাহের কারণে বিপর্যয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তীব্র ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা। এদিকে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও প্রশাসনের জরুরি ব্যবস্থাপনা বিভাগ বিজ্ঞপ্তি জারি করে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। নিউ ইয়র্ক সিটি কমিশনার জোসেফ এস পেজিটো প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর দাবিতে লন্ডনে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার পার্লামেন্ট স্কয়ারে ওই বিক্ষোভে লেবার পার্টির সদস্যরা সহ নানা পেশা ও সংগঠনের প্রায় ২ লাখ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা জাতীয় স্বাস্থ্য সেবা খাত রক্ষায় নানা রকম স্লোগান, ব্যানার, ফেস্টুন ব্যবহার করেন। বিক্ষোভকারীরা জানান, বাজেট না বাড়লে স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ভেঙে পড়বে এবং স্বাস্থ্য খাত বেসরকারি হাতে চলে যাবে। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর জন্য দেশটির সরকার আগের বাজেটের সঙ্গে $৪৯০ মিলিয়ন যুক্ত করেছে। তবে বিক্ষোভকারীরা বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে এ বাজেট সামঞ্জস্যপূর্ণ নয়। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন হাই এর পদত্যাগের দাবিতে দেশটিতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। গিউনের অভিশংসনের বিষয়ে দেশটির সাংবিধানিক আদালতে শুনানিকে সামনে রেখে শনিবার রাজধানী সিউলে মোমবাতি হাতে প্রতিবাদ সমাবেশ করেন হাজার হাজার মানুষ। সিউলের গোয়াংওয়ামুন স্কয়ারে আয়োজিত এ সমাবেশে এদিন অংশ নেন প্রায় ১ লাখ মানুষ। এ সময় দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের অবিলম্বে পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে সমাবেশে পার্ক বিরোধী নানা স্লোগানও দেন তারা। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে নিজের এক বান্ধবীকে বড় ধরনের আর্থিক সুবিধা প্রদানের অভিযোগে গত বছর অভিশংসিত হন পার্ক। পরবর্তীতে এর বিরুদ্ধে সাংবিধানিক আদালতে আপিল করায় পার্কের অভিশংসন বহাল থাকবে কিনা সে বিষয়ে এ মাসেই রায় দেওয়ার কথা রয়েছে আদালতের। লেখাপড়ার বয়স নেই, লজ্জা ভুলে পরিতাই, এই প্রতিপাদ্যের যথাযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতের মহারাষ্ট্রের ছোট্ট গ্রাম থানে। সেখানকার গ্রাম্য পাঠশালায় নিয়মিত শিখতে পড়তে আসেন গ্রামের বয়স্ক নারীরা। এজন্য স্কুলের নাম দেওয়া হয়েছে নানীদের স্কুল, যা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। পাকা ঘর নেই, টেবিল বেঞ্চ কিছুই নেই। বাড়ির আঙিনায় মাদুর বিছিয়ে আর ছাউনি দিয়ে চলছে এই পাঠদান প্রক্রিয়া। তবে পার্থক্য হলো, এখানে পাঠ নিতে আসা সব শিক্ষার্থীরা হলেন বয়স্ক নারী। ভারতের থানে গ্রামে গেলেই চোখে পড়বে আজিবাইচি শালা বা নানীদের স্কুল নামে পরিচিত এই পাঠশালার কার্যক্রম। পড়াশোনায় বয়স কোনো বাধা নয়, এমন বিশ্বাস থেকেই দুপুর 2টা বাজতেই বাড়ির কাজ গুছিয়ে গ্রামের বয়স্ক নারীরা দল বেঁধে এখানে ছুটে আসেন। সবার পরনেই থাকে গোলাপি রঙের শাড়ি, এটাই স্কুলের ইউনিফর্ম। বর্তমানে এই পাঠশালায় লেখাপড়া করছেন মোট 28 জন শিক্ষার্থী, যাদের বয়স 55 থেকে 90 বছরের মধ্যে। আগে আমাদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হতো। শিক্ষা যে কত জরুরি তখন বুঝিনি। এখানে লেখা শিখেছি, এখন আর টিপসই দেই না, স্বাক্ষর করি। জ্ঞানের আলো ছড়ানোর মহৎ কাজটি করে চলছে স্থানীয় মতিরাম দালাল দাতব্য সংস্থা। সংস্থাটির হয়ে জেলা পরিষদের কয়েকজন শিক্ষক তাদের নিয়মিত পাঠ দিচ্ছেন। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ফ্রিতে সরবরাহ করা হচ্ছে বই, খাতা, কলম, স্লেট ও চক। অক্ষর জ্ঞানহীন নারীদের সাক্ষরতা শেখাতে, হিসেব নিকাশে স্বাবলম্বী করতেই তাদের এই প্রচেষ্টা। লক্ষ্য একটাই, এই গ্রামের আর কোনো বয়স্ক নারী নিরক্ষর থাকবে না। যখন আমরা স্কুলটা শুরু করি তখন গ্রামের বয়স্ক নারীরা বিষয়টি নিয়ে শুরুতে হাসি ঠাট্টা করতেন। এই বয়সে লেখাপড়া তারা ভাবতেই পারেননি, কিন্তু যেদিন থেকে প্রথম কয়েকজন অক্ষর শিখতে শুরু করলেন তখন অন্যরাও আগ্রহী হলেন। শুধু শিক্ষকরা নয়, তাদের হোমওয়ার্কে সাহায্য করতে এগিয়ে এসেছে স্কুল পড়ুয়া নাতি নাতনিরাও। তারা ধৈর্যের সঙ্গে পালন করছে শিক্ষকের ভূমিকা। শুরুতে এই পাঠশালা নির্ধারিত কোনো স্থান না থাকলেও এবার একটি নির্দিষ্ট কক্ষে তা স্থানান্তর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। তখন আরো অনেকে নিজেদের আলোকিত ও মর্যাদাশীল করে তুলতে এখানে আসবে বলে আশা তাদের। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ।
যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে মনোহর ড্যাফোডিল ফুলের প্রদর্শনী। রাতের আধারে বাগানে জ্বলে উঠবে হাতে বানানো হাজারো ড্যাফোডিল ফুল। প্রদর্শনীতে দেখা মিলবে 2100 হাতে বানানো ড্যাফোডিল ফুলের। বিভিন্ন আকার আকৃতির হলুদ রঙের ফুল দেখে মুগ্ধ লন্ডনবাসী। হাসপাতালে কর্মরত নার্সদের কাজের স্বীকৃতি স্বরূপ বানানো হয়েছে এই বাগানটি। বেশিরভাগ সেবিকা রাতে অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবা করে থাকেন। তাই ড্যাফোডিল প্রদর্শনীতেও দেখা মিলবে রাতে জ্বলে ওঠা হাজারো ফুলের। প্রদর্শনীটি বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে আগামী 12 মার্চ পর্যন্ত। ছোটবেলার সেই রূপকথার গল্প সুন্দরী ও কদাকর, জানে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন। এবার সেই মিষ্টি রূপকথার গল্পই দেখা যাবে সিনেমার কাহিনীতে। হ্যাঁ দর্শক, ডিজনির সেই জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনেই তৈরি করা হয়েছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছবিটি। সম্প্রতি প্রকাশিত ছবিটির 2টি ট্রেলার এরই মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে বিশ্বব্যাপী। আর যে কারণে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ, তা হলো এতে অভিনয় করেছেন হ্যারি পটার খ্যাত জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছবিটি। নিজের বাবাকে খুঁজতে এক ভয়ঙ্কর দৈত্যের দুর্গে এসে হাজির হয় বেল। হঠাৎই বাবাকে খুঁজতে গিয়ে সম্মুখীন হয় ভয়ানক ওই দৈত্যের। মুহূর্তেই পাল্টে যায় প্রেক্ষাপট। একসময় ভয় আর হিংস্রতা জয় করে ভালোবাসা, ঘটে সাপমুক্তি। পরম ভালোবাসা হিংস্র দৈত্যকে বানিয়ে দেয় পুরনো রাজপুত্র। আর এভাবেই এগিয়ে যেতে থাকে বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছবিটির কাহিনী। Have you really read every one of these books? Some of them are in Greek. মুক্তির আগেই নানা কারণে শিরোনাম হয়ে ওঠা ছবিটির যে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে তা হলো এতে নারীবাদী ভাবনাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ দক্ষতায়, যা ছবিটির আগের সংস্করণগুলো থেকে একেবারেই আলাদা। এছাড়াও ছবিটির প্রধান নারী চরিত্র বেলের ভূমিকায় জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসনের অভিনয়ও বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছবিটির অন্যতম আকর্ষণ। Gorgeous thing I've ever seen. Nobody deserves it. And it's small-minded as well. বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছবিটির অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন ড্যান স্টিভেন্স, লুক ইভান্স, এওয়ান ম্যাকগ্রেগর সহ আরো অনেকে। সম্প্রতি ছবিটির 2টি ট্রেইলার অনলাইনে মুক্তির পর তা এরই মধ্যে রেকর্ড 4.5 কোটিরও বেশিবার দেখা হয়েছে ইউটিউবে। বিউটি অ্যান্ড দ্য বিস্টের এবারের ছবিটি পরিচালনা করেছেন বিল কন্ডন। আর ওয়াল্ট ডিজনি পিকচার্সের প্রযোজনায় এবং পরিবেশনায় বিশ্বব্যাপী রূপালী পর্দার দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাবে আগামী 17 মার্চ। Hello. You can talk. Hello. সময় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সোমালিয়ায় তীব্র খরায় সৃষ্ট দুর্ভিক্ষে 2 দিনে 100-রও বেশি মানুষের মৃত্যু। মারাত্মক ঝুঁকিতে প্রায় 55 লাখ মানুষ। ট্রাম্পের ব্যক্তিগত ফোনে আড়ি পাতার অভিযোগ অস্বীকার ওবামার। ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকান ও ডেমোক্রেট সমর্থকদের মধ্যে সংঘর্ষ। শান্তি আলোচনার জন্য বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিরীয় সরকারের। হামায় রুশ বিমান হামলায় নিহত 11। এবং ভারতের কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ, 1 পুলিশ ও 2 অস্ত্রধারী নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।